বাসর ঘরে ত্রিধার শরীরে স্পর্শ করতেই সে খোপা থেকে পিন খুলে আমার হাতের রগের মাঝে ঢুকিয়ে দিল। আমি ত্রিধার এমন আচরণে নির্বাক চোখে তাকিয়ে আছি তার দিকে। এদিকে আমার হাত থেকে চিরচির করে রক্ত পড়ছে। এই জানোয়ার, আমার শরীরে স্পর্শ করার অধিকার তোকে কে দিয়েছে? ত্রিধা, তুমি তো আমার বিয়ে করা বউ। আমি তো তোমার শরীরে স্পর্শ করতেই পারি। আর আমি তো সেভাবে তোমাকে স্পর্শ করিনি। আমি শুধু হাত দিয়ে তোমার মাথা থেকে ঘোমটাটা সরিয়েছি। কিন্তু তুমি এটা কি করলে? এই ছোট লোক, মুখ সামলে কথা বল, নয়তো তোর মুখের মাঝে জুতোর উল্টো পিঠ ঘষে দিব। ত্রিধার আচরণে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। ত্রিধা, কি সব বলছো তুমি? আমি যা বলেছি সত্যি বলেছি, কারণ তোর মতন একটা ছোট লোককে আমি কখনোই বড় হিসেবে মেনে নিব না। তাহলে সেটা বিয়ের আগে বললে না কেন ত্রিধা, যে আমাকে তোমার পছন্দ হয়নি? তাহলে তো এসব কিছু আর হতো না। কারণ আমি আমার মা বাবার মুখের উপরে কথা বলতে পারবো না, তাই আমি বিয়ের আগেই কিছু বলিনি তোকে। কিন্তু এখন দেখছি সেই না বলাটাই আমার ভুল হয়েছে। না হয়তো আজকে তুই আমার শরীরে স্পর্শ করার মতন দুঃসাহস করতে পারতি না, আর এতটা পাওয়ারও পেয়ে বসতিস না। ত্রিধা, যেমনই হোক না কেন আমাদের তো বিয়েটা হয়েছে নাকি? না, আমি এই বিয়ে মানি না, আর তোকেও আমি স্বামী হিসেবে কখনো গ্রহণ করব না। কিন্তু কেন? এত কেন যেন বলতে পারবো না, ব্যাস। আমি তোর মতন ছেলেকে কখনোই স্বামী হিসেবে মানব না, এটুকুই জানি। কিন্তু ত্রিধা, আমি যখন তোমার সাথে বিয়ে নামক সম্পর্কে আবদ্ধ হয়েছি তখন থেকেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আকাশের কথা শুনে দিদা এবার পুরোপুরি ক্ষেপে যায়। সে একগাল থুতু আকাশের মুখে ছুঁড়ে মারে। তুই আসলে একটা লম্পট প্রকৃতির ছেলে, নয়তো আমার মতো মেয়েকে তুই কখনোই ভালোবাসার কথা বলতি না। কি আছে তোর মাঝে? হ্যাঁ, কি আছে বল আমায়। অল্প সংখ্যক টাকার একটা চাকরি করিস, যেই চাকরির বেতন দিয়ে তোর নিজেরই চলতে হিমশিম খেয়ে যাস, আর সেই ছেলে এসে কিনা আমায় ভালোবাসার কথা বলিস? আচ্ছা বলতো, তোর মাঝে কি লাজ লজ্জা বলতে কোনো কিছু নেই? আমার তো মনে হয় লজ্জা সজ্জা বলতে কোনো কিছুই নেই তোর মাঝে। আর সত্যি সেটা যদি সত্যিই থাকতো, তাহলে আমার বাবার কথায় তুই বিয়েতে রাজি হতিস না। আরে ধুর, তোকে কি বলছি, আসল লজ্জা তো আমার বাবার হওয়া উচিত। না, হয়তো তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমাকে তোর গলায় ঝুলিয়ে দিত না। ত্রিধার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আর বের করব কোন মুখে? সে তো সত্যি কথাই বলেছে। লজ্জায় মাথা নিচু করে রেখেছি। এই ছেলে, চুপচাপ হয়ে থাকলে মুক্তি পেয়ে যাবি সেটা ভাবিস না। যা, দূর হ আমার চোখের সামনে থেকে। আজ জীবনে প্রথম কেউ আমায় এতটা জঘন্যভাবে অপমান করলো। ভিতরটা ফেটে যাচ্ছে কষ্টে, কিন্তু মুখ ফুটে বলার মতন কোনো সাহসী নেই আমার। তাই ত্রিধার কথা মতন বিছানা ছেড়ে উঠে গেলাম। তার ছুঁড়ে মারা থুতুগুলো এখনো আমার মুখে লেপ্টে আছে। মাথা নিচু করে সেখান থেকে আসতে ধরবো, তখনই সে আবার পিছন থেকে ডাক দিল। এই যে শোন, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। তুমি বা তুই যেন কখনো তোর মুখ থেকে না শুনি। আর গিয়ে ওয়াশরুম থেকে মুখ পরিষ্কার করে আয়, কারণ তোর মতন ছেলের মুখে আমার থুথু লেগে থাকা মানায় না। আমার থুথুরও অনেকটা সম্মান আছে তোর থেকে। আর তাছাড়া তোর ভেতরের রূপটা তো একটু আগে দেখতে পেলাম। সোজা এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়তেছিস, আর কিছুটা সময় দেরি হলে এখনো হয়তো তোর ভেতরে সেই রকমের নোংরামি কাজ করছে, আর থুথুগুলো হয়তো চেটে খেয়ে নিবি। সো তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোর নোংরা মুখ থেকে আমার থুথুগুলোকে ধৌত কর। ত্রিধার কথা শুনে ইচ্ছে করছে হাতের রক থেকে পিনটা বের করে গলার কণ্ঠনালী বরাবর গেঁথে দেই, যাতে করে দম ছেড়ে একেবারেই মরে যায়। আজকের দিনে খোলা আকাশের নিচে নিকৃষ্টতম মানুষের রেকর্ড যদি কেউ গড়ে থাকে, সেটা হলাম আমি। তাড়াতাড়ি রুম ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখমণ্ডল দেখছি। নিজের মুখমণ্ডলে তাকাতেই মনে হলো সে আমায় থুতু ছুঁড়ে মারেনি, আমার মুখে সে থুতুর বমি করেছে। আমার সারা মুখে তার পবিত্র থুতু বিচরণ করছে। তাড়াতাড়ি কল ছেড়ে মুখে পানি ছিটা দিতে লাগলাম। নিঃশ্বাস বড় করে আটকে রেখেছি, কারণ মুখে পানি দেওয়ার সময় যদি তার দামি থুতুর ছিটা পানির সাথে আমার পেটের ভিতরে চলে যায়। সারা মুখ ক্লিন করে হাতের দিকে নজর দিলাম। তখনই চোখ জোড়া আটকে গেল হাতের দিকে। হাত থেকে রক্তক্ষরণ হতে হতে সারা হাত সাদা হয়ে গিয়েছে আমার। দেখেই বুঝতে পারলাম হাত তার ক্ষমতার বাহিরে গিয়ে রক্ত ঝরিয়েছে।
সারা ফ্লোর রক্ত লাল হয়ে আছে। তাড়াতাড়ি কলের নিচে হাতটাকে রেখে সারা হাত ক্লিন করে নিলাম। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম। বাসর ঘরের দরজায় দাঁড়িয়ে আছি, শরীরটা গিরগির করে কাঁপছে। তখনই ভিতরে থেকে ডাক এলো, এই অকর্মঠ ছেলে, এদিকে আয়। ত্রিধা হয়তো আমার উপস্থিতি টের পেয়েছে। তাড়াতাড়ি রুমে প্রবেশ করে তার সামনে গিয়ে দাঁড়ালাম। যাক, মুখ ভালো করে ফ্রেশ হয়ে এসেছিস দেখি। আচ্ছা, তোর হাতটা দেখা। ভিতরে কু ডেকে উঠলো সে আমার হাত দেখতে চাওয়ায়। হাতটা তার দিকে এগিয়ে দিলাম। কিরে, তোকে হাত দেখাতে বলেছি না? ক্ষত স্থানটা লালবর্ণ হয়ে ফুলে আছে, আর ফুলে থাকবে নাই বা কেন। সে আমার হাতে পিন ফুটিয়েছে, যার আয়ত্ত কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর তাকে বেহুশ করার জন্য যে অ্যানেস্থেসিয়া তার শরীর পুশ করা হয়, তার থেকেও আয়তনে কয়েক গুণ বেশি বড়। সেই পিনের ধারালো মাথা, যেটা আমার হাতে ত্রিধা ফুটিয়েছে। তৎক্ষণাৎ আবার ষাঁড়ের মতন চেঁচিয়ে উঠলাম ত্রিধার আচরণে। সে আমার ক্ষতটাতে শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছে। এই বেয়াদব, একদম চেঁচাবি না। চেঁচালে একদম জানে মেরে দিব। আমায় বিয়ে করার ফল এটা। সাথে সাথে মুখ চেপে ধরে কান্না করে দিলাম, কিন্তু তার মনে কোনো ধরনের মায়া দয়া নেই। সে আমার জখমটাতে নিজের হাত দিয়ে প্রেসার দিচ্ছে, যাতে করে আমার দম বন্ধ হয়ে সেখানে দম ছেড়ে দেই। ঠিক তাই হলো, আর টিকতে না পেরে মাথা ঘুরে সেখানেই পড়ে গেলাম। সকালবেলায় চেতন হওয়ার পর দেখতে পেলাম আমি ফ্লোরের উপরে মাতালের মতন পড়ে আছি, আর ত্রিধা বিছানায় রাজরানীর মতন নাক ডেকে ঘুমাচ্ছে। একটা মানুষ কতটা নির্দয়াবান হলে এমন আচরণ করতে পারে, তা ত্রিধাকে না দেখলে কখনোই বুঝতে পেতাম না। না, এই মেয়ের ধারে কাছেও আমি আর থাকবো না। মাথা জঘন্য রকমের ঘুরপাক খাচ্ছে। কোনো মতে খাটে ভর করে উঠে দাঁড়ালাম। তখনই ত্রিধার ঘুমন্ত চেহারাটা চোখে পড়ল। মুহূর্তের মাঝেই কোনো এক স্বপ্নের রাজ্যে হারিয়ে গেলাম। মেয়েটাকে একদম স্বর্গের পরীর মতন লাগছে। সাথে সাথে মনটাকে পাল্টে ফেললাম। না, এই মেয়েকে আমার চাই। সে আমার সাথে যেমনটাই করুক না কেন, আমি তাকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করে নিব। তাকে আমি ভালোবাসা দিয়ে নিজের খাঁচায় বন্দি করে রাখবো। আল্লাহ, তোমার কাছে অনেক অনেক শুক্রিয়া যে তুমি আমায় এমন একটা জলজান্ত পরীর সাথে বিয়ে নামক একটা বন্ধনে জুড়ে দিয়েছ। এক ধ্যানে তাকিয়ে আছি ত্রিধার দিকে। তখনই সে বন্ধ চোখ জোড়া খুলে আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকালো। সাথে সাথে আমার মনের ভিতর থেকে সমস্ত কল্পনা জল্পনা স্থান ত্যাগ করে দূর দেশে পালিয়েছে। কিরে, কি অসাধু মতলব নিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছিস? মুখ ফসকে ত্রিধার কথার প্রত্যুত্তরে জবাব দিয়ে দিলাম, আপনি না অনেক সুন্দর। আপনার ঘুমন্ত চেহারাটা হুরপুরি চাইতেও কোনো অংশে কম নয়। ধন্যবাদ তোকে, কিন্তু এই সৌন্দর্য ভোগ করার অধিকার তোর নেই। আমার এই সৌন্দর্য অন্য কোনো পুরুষ ভোগ করবে, যার হাতে আমি আমার মনের সমস্ত চাবিকাঠি তুলে দিব। মনটা খারাপ হয়ে গেল। চোখের কোণে পানি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। তুই আমার সামনে থেকে দূর হ প্লিজ। তোর চোখের মায়া জাদু আমার উপরে কাজ করবে না। এই জাদু অন্য কোথাও গিয়ে ট্রাই কর, দেখবি তোর মতন লো কোয়ালিটির কেউ একজন তোর কপালে জুটে যাবে। মেয়েটাকে আল্লাহ কি মাটি দিয়ে বানিয়েছে সেটা তিনিই ভালো জানেন। মেয়েটা কেন আমার মনের কথা বুঝে না? কিরে, তুই আমার চোখের সামনে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? একবার কথা বললে কানে যায় না মনে হয়? ত্রিধার কথা আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে গেল, কারণ আমি আমার ভাবনায় বিভোর হয়ে আছি। তুই আসলেই ছাত্রা একটা ছেলে। তোকে এভাবে শিক্ষা হবে না। তোকে শিক্ষা দিতে হলে ঘরের মাঝে অন্য কোনো পরপুরুষ এনে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে, তাও সেটা তোর চোখের সামনে। তারপর তুই আমার পিছু ছেড়ে দিবি। আগের কথাটা কানে না ঢুকলেও এবারের কথাটা কান ছিদ্র করে মস্তিষ্কে গিয়ে গেঁথে গেল। কি বললো এটা সে? সরি, আমি চলে যাচ্ছি আপনার চোখের সামনে থেকে। তাড়াতাড়ি দূর হ। তোকে দেখলে আবার সারা শরীর জ্বালা পোড়া করে। তাড়াতাড়ি ত্রিধার চোখের সামনে থেকে আড়াল হয়ে গেলাম। আড়াল বলতে সাময়িকের জন্য ঘর ছেড়ে বের হয়ে আসলাম। ব্রিজের উপরে এসে বসে আছি। দেখতে দেখতে চোখের পলকে রাত হয়ে গেল। সেই সকালে ঘর থেকে বের হয়েছি, এখনো পর্যন্ত ব্রিজের উপরেই বসে আছি। কোথায় খাওয়া দাওয়া, কোথায় কি? না, এবার বাড়ি যাওয়া উচিত। ত্রিধার রাগ হয়তো এত সময় কমে গিয়েছে, এখন বাড়ি গেলে হয়তো আর রাগ দেখাবে না। ব্রিজের উপর থেকে উঠে বাসায় চলে গেলাম। বাসায় এসে দরজা খুলবো তখনই নজর পড়লো একজোড়া জুতোর উপরে, যেটা ত্রিধার জুতা নয়, এটা কোনো পুরুষের জুতা। তখনই বাসার ভিতর থেকে কোনো একজন পুরুষের কথা বলার শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে জানালার পর্দা হালকা করে উঠিয়ে ভিতরে লক্ষ্য করলাম। জানালাটা আমি সবসময় খোলাই রাখি। ভিতরে লক্ষ্য করতেই সারা শরীর কাঁপা দিয়ে উঠল। একজন লোক সোফায় বসে আছে, আর তার একটু দূরেই ত্রিধা শাড়ির আধো অংশ খুলে ছেড়ে রেখেছে। ত্রিধার তলপেট এবং তার বুকের বেশিরভাগ অংশই দেখা যাচ্ছে। তার পাশে থাকা লোকটা ত্রিধার শরীরের দিকে
লোভনীয় চাহনিতে তাকিয়ে আছে। এসব দেখে ঠান্ডা মস্তিষ্কটা বিগড়ে গেল। কোনো কথা না বলে সোজা ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। আমি ঘরে প্রবেশ করতেই দুটো মানুষ আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। জানি না তৎক্ষণাৎ নিজের ভিতরে কেমন যেন একটা ভয়ঙ্কর জেদ কাজ করছিল। কারণ আমার গৃহে অন্যের আনাগোনা তো আমি কখনোই মেনে নিব না। সোজা ত্রিধার সামনে চলে গেলাম। তারপর সজোরে এক হেঁচকা টান দিয়ে ত্রিধাকে সোফা থেকে উঠিয়ে ফেললাম। পরে মাটিতে পড়ে থাকা শাড়ির আঁচলটা তুলে ত্রিধার শরীর ঢেকে দিলাম। কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে বুক থেকে টান দিয়ে আবারও শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দিল। এবার রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। শরীরের সমস্ত উপশিরাগুলোতে রক্ত চলাচলের পরিবর্তে রাগের ফুলকি চলাচল করছে। না, আর দমিয়ে রাখা যাবে না এই রাগ। কারণ আর কিছুটা সময় এই রাগ নিজের শরীরে পুষে রাখলে নিজের ভিতরেই বিস্ফোরণ হবে। সোজা ত্রিধার চুলের মুঠি টেনে ধরলাম। এই মেয়ে, তুই এখন আমার অধীনে আছিস। তোর যেমন তেমন চলাফেরা আমি মেনে নিব না। ত্রিধার চুলের মুঠি ধরায় সে রাগে ফসফস করছে। তাই তার চুলের মুঠি ছেড়ে দিয়ে আবারও শাড়ির আঁচলটা তার শরীরে তুলে দিলাম। কিন্তু এবার সে বোমার মতন ব্লাস্ট হলো। চমকে গেলাম তার বিস্ফোরিত চেহারা দেখে। মনে হচ্ছে যেন কোনো মিনি ট্রাকের উপরে 27 টন মাল তুলে দেওয়া হয়েছে, আর সেই ওভারলোডে মাঝপথেই চাকা ফুটে গিয়েছে। ত্রিধা আমার মুখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, এই জানোয়ার, তুই আমার শরীরে হাত দিলি কেন রে? হ্যাঁ, তোর কত বড় সাহস যে তুই আমার শরীরে হাত দিস? শুধু তাই নয়, আমার উপরে আবার নিজের জোর খাটাচ্ছিস। তোকে তো আজকে আমি জ্যান্ত পুঁতে দিব। ত্রিধা, আমার ক্লাস তুমি তোমার মতন করে নিও, কিন্তু এখন আগে মানুষের সামনে নিজেকে সংযত করো। তোর সংযত করার গুষ্টি মারি। তুই জোর করে আমার শরীরে শাড়ির আঁচল তুলে দিয়েছিস না? এবার দেখছি তুই কি করে আমার উপরে জোর খাটাস। তিদা আকাশকে অবাক করে দিয়ে শাড়ির আঁচলটা এক টান দিয়ে ছিঁড়ে ফেলে। তারপর ছিঁড়া অংশটুকু আকাশের সামনে ছুঁড়ে মাটির উপরে ফেলে দেয়। এবার দেখি তুই জোর খাটা আমার উপরে। ইচ্ছে করছে মেয়েটার সতীত্বের মাঝে সজোরে একটা লাথি মেরে এখানেই কাহিনীর দি এন্ড করে দেই। কিন্তু না, তেমন কিছুই করব না আমি। কারণ শেষ আরেকটা অপশন বাকি আছে আমার জন্য। সাথে সাথে ত্রিধাকে জড়িয়ে ধরে নিজের বাহু দিয়ে বেষ্টন করে নিলাম, যাতে করে সেই পুরুষের নজর আর ত্রিধার উপরে না পড়ে। কিন্তু সেই শেষ অপশনটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। হঠাৎই কিছু একটা ভাঙার শব্দ কানে আসলো। পিছনে ফিরে দেখি পাশে বসে থাকা সেই লোকটা টেবিল থেকে একটা কাচের গ্লাস তুলে আমার মাথায় মেরেছে। মাটিতে গ্লাসটা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে আছে। লোকটার এমন আচরণে ত্রিধাকে আপনা আপনি ছেড়ে দিলাম, কারণ মাথা থেকে রক্ত পড়ছে চিরচির করে। তাকে ধরে থাকার মতন শক্তি যেন সেই সময়টাতে আমার মাঝে ছিল না। সারা শরীর ঢুলছে আমার। আর অন্যদিকে লোকটা থেকে নেই, সে আমার কলার ধরে তলপেট বরাবর সজোরে একটা লাথি মেরে দিল। যেই লাথিটা একটু আগে আমি ত্রিধাকে মারার জন্য মনে মনে ভেবেছিলাম। লাথি খেয়ে আমি আমার মাঝে নেই, মাটিতে গিয়ে ছিটকে পড়েছি। আর লোকটা এসে আমার উপরে চটে বসলো। তারপর তার হাত দিয়ে আমার মুখমণ্ডলে প্রহার করতে করতে বলতে লাগলো, এই বস্তি ছেলে, তুই আমার ভালোবাসা মানুষটার শরীরে স্পর্শ করলি কোন সাহসে? ভাই, সে তো এখন আমার বউ। আমি তো তার মর্যাদা রক্ষার জন্য তার শরীরে স্পর্শ করেছি। তোর বইয়ের খাতায় আগুন, সে শুধুমাত্র আমার। তাকে আমি বাদে অন্য কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না। সেখানে সেই তুই আমার সামনে তার শরীরে স্পর্শ করলি, যে এই স্পর্শ কিনা আমিও আজ পর্যন্ত করিনি। আজ 2 বছর ধরে তাকে আমি ভালোবাসি। এই 2 বছরে তার শরীরে আমি একটা বারের জন্য হাত দিইনি, কিন্তু তুই সেই তোর সাহসটা করলি। তোকে তো আমি আজ শেষ করে ফেলবো। ছেলেটা আকাশকে প্রহার করেই চলেছে, আর আকাশ কাপুরুষের মতন মার খাচ্ছে। মনে হচ্ছে যেন তার মাঝে কোনো পুরুষত্বই নেই। আসলেই সেটা সত্যি না, হয়তো সে উল্টো প্রহার করত। কিন্তু আরেকদিকে তার খামোশি সত্যিকারের ভালোবাসা প্রমাণ। কারণ বাস্তবিক জীবনে অনেকেই আছেন পতিতাকে ভালোবেসে নিজের বউ করে নিচ্ছে, তার সাথে বিয়ে নামক একটা বন্ধনে আবদ্ধ হয়ে সেই মেয়েকে দিব্যি সংসার করে চলেছে। সেই মেয়ের আদার অতীত কোনো তার ভয়ঙ্কর স্বপ্ন সব কিছু বাদ দিয়ে সেই সংসার করছে। চরিত্রহীনাকে শুধরে যাওয়ার সুযোগ দেওয়াতে কি আসে যায়? হয়তো আকাশে নিরহভাবে মার খাওয়া দেখে সেই মেয়েটা শুধরে যাবে, এটাই ভাবছে আকাশ। নিশান আকাশকে অনেক মার মারল, হয়তো তাকে আপন করে নিবে। আকাশের নাক মুখ থেতে ফেলেছে সেই ছেলেটা মেরে, কিন্তু আনুষ্ঠানিক বা তবুও তার খায়েশ মেটেনি। সে পাহাড় করেই চলেছে আকাশের উপরে। আর ঠিক সেই সময় তিদা সেই ছেলেটার চুলের মুঠি ধরে তার গালের মধ্যে ধানম ধানম করে কয়েকটা থাপ্পড় কষে বসিয়ে দেয়, আর নিশানকে বলে, এই নিশান,
তোর কত বড় সাহস, তুই আকাশকে এভাবে পেটাচ্ছিস? ছাড় ওকে এক্ষুনি, নয়তো আমার মুখ আর কোনোদিন তুই দেখতে পাবি না। শুধুমাত্র তোমার জন্য তাকে আমি ছেড়ে দিয়েছি, না হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার শরীরে আমি প্রহার করতাম। নিশান, মুখ সামলে কথা বল, নয়তো আমার পায়ের জুতো জোড়া এনে তোর মুখে মেরে দিব। নিশান চোখ পাকিয়ে তাকিয়েছে তিদার দিকে। আই, তুই বের হ আমার ঘর থেকে, এই মুহূর্তে বের হ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। নিশান চলে যায় আর তিদা এসে আকাশে হাত শক্ত করে চেপে ধরে, তারপর তাকে মাটি থেকে ধরে ধরে উঠিয়ে খাটে নিয়ে গিয়ে বসায়। আকাশ তিদার আচরণে চমকে যায়। বাপরে বাপ, কোন মাটির তৈরি এই মেয়ে? মিনিটে মিনিটে গিরগিটির মতন রূপ পরিবর্তন করছে সে। এই ছেলে, এখানে চুপচাপ বস, আমি এক্ষুনি আসছি। ত্রিধা আমাকে খাটে বসিয়ে দিয়ে সারা ঘরে পায়চারি করতে শুরু করে। আমি চুপচাপ বসে বসে তার কর্মকাণ্ড দেখছি। এই ছেলে, তোর ঘরে কি ফার্স্ট এইড বক্স নেই? আছে, বাট অ্যান্টিসেপটিক ক্রিম শেষ হয়ে গিয়েছে। লাগবে না অ্যান্টিসেপটিক ক্রিম, ফার্স্ট এইড বক্স কোথায় আছে সেটা আগে বল। হাতের ইশারায় আলমারি দেখিয়ে দিলাম। সে আলমারি খুলে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে আমার সামনে বসলো। তারপর সেখান থেকে ব্যান্ডেজ এবং মাইক্রোপ্লাস্টার বের করে খাটের উপরে রাখলো। পরে আবার দৌড়ে গিয়ে ফ্লোরে পড়ে থাকা শাড়ি সেই আঁচলটা নিয়ে এসে বলল, এই স্যাভলন তো আছে তোর ঘরে নাকি? হ্যাঁ, স্যাভলন কোথায় আছে সেটাও দেখিয়ে দিলাম। পরে সে সেটা নিয়ে এসে আমার সামনে বসলো। পরে সেই ছেঁড়া শাড়ির আঁচলটাতে হালকা করে পানি আর স্যাভলন লাগিয়ে আমার ক্ষতগুলোতে ছোঁয়াতে শুরু করলো। মেয়েটার আচরণ দেখে মনে হচ্ছে সে আমার বিয়ে করা বাধ্য বউ। এক ধ্যানে তাকিয়ে আছি তার দিকে। কি রে, এভাবে তাকিয়ে কি দেখছিস? আপনাকে? আমাকে দেখে কোনো লাভ নেই। আর এখন যা করছিস সবটাই ভেতর থেকে করছি, কারণ তোর ভেতরে একটা রূপ আমি দেখেছি আজকে। মানে কি রূপ দেখেছেন? বলছি কি রূপ দেখেছি, কিন্তু তার আগে এটা বল যে তুই এমন বোকাশোকা কেন? আমি বোকাশোকা নই, তবে হ্যাঁ, চঞ্চলতা দেখাতে আমার ভালো লাগে না। তবে বলতে গেলে এক প্রকারের বোকাই আমি। আচ্ছা, এবার বলুন কি দেখেছেন আমার মাঝে? দেখ, আমি তোর বিয়ে করা বউ, যতই হোক না কেন সেই ছেলেকে আমি ভালোবাসি বা সে আমাকে ভালোবাসে, কিন্তু তুই সেরাটা দিয়ে তোর বউকে রক্ষা করার চেষ্টা করেছিস। আমি যাই করি না কেন বর্তমান সময়ের জন্য আমার একটা বাধ্যতা আছে, যেটা হলো আমার তোর সাথে বিয়ে হয়েছে। আমি অন্য একটা পুরুষকে নিজের শরীর দেখাতে পারি না, যদিও তাকে আমি ভালোবাসি। কিন্তু তুই তোর দিক দেখে পুরোপুরি রক্ষা করেছিস আমায় পরপুরুষের নজর হতে। আমি শাড়ির আঁচল ছিঁড়ে ফেলায় নিজের শরীর দিয়ে আমার দেহ ঢেকেছিস তুই। আমি সেই সময় যতটা বেহায়াপনা করি না কেন, তুই তোর কর্তব্য পালন করেছিস। শুধু তাই নয়, নিশান তোকে এভাবে মারলো কিন্তু তুই তাকে কিছুই করলি না। তুই চাইলে তার শরীফ প্রহার করতে পারতিস, কিন্তু সেটা করিসনি তুই। হয়তো আমার জন্যই করিসনি, তাই আমারও কিছু কর্তব্য আছে। তোর এই খারাপ সময়ে তোর পাশে থাকা, তোর সেবা যত্ন করা। বিশেষ কর, আমি উপর থেকে যতই সেই ছেলের পক্ষ নিই না কেন, আমার ভেতরটা এখন তোকে নিয়ে গর্ব করছে। আজ তুই যেটাই আবদার করবি আমার কাছে, আমি তোকে তাই দিব। সত্যি দিবেন? হ্যাঁ দিব, বল কি চাই তোর। আমি একটু আপনার বুকে মাথা রাখতে চাই। আই বুকে আয়। ত্রিধা আমার ক্ষতগুলো ক্লিন করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। তারপর বুকটা উজাড় করে দিয়েছে। তার বুকে মাথা গোজার জন্য আমি এই মুহূর্তটাকে মিস করতে চাই না। ত্রিধার বুকে মুখ গুজে দিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম। অনেকটা সময় তাকে জড়িয়ে ধরে রেখেছি। হঠাৎ করে সে বলে উঠল, এই ছেড়ে দে এবার। আর একটু ধরে থাকি না? আর না, তোর সময় শেষ হয়ে গিয়েছে, কারণ তুই আমার কাছে সময় চাসনি। আর তাছাড়া তোর উপকারের প্রতিদান দিতে গিয়ে অনেক কষ্ট হয়েছে আমার, কারণ আমার বুকে একমাত্র নিশান মাথা রাখার অধিকার রাখে। ত্রিধার কথা শুনে মুহূর্তের মাঝেই চেহারাটা মলিন হয়ে গেল। তার মানে সে মন থেকে আমায় বুকে টানেনি। আমি তার উপকারে এসেছি, তাই সে আমার একটা আবদার পূরণ করেছে। এসব ভাবতেই যেন গায়ে কাটা দিচ্ছে আমার। কি রে, ছাড়তে বললাম না তোকে? হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। ত্রিধাকে ছেড়ে দিয়ে তার সামনে থেকে চলে এলাম, কারণ ভিতরে কি রকমের চাপা কষ্ট অনুভব হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। একটু পর সে দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল। কষ্টটা আরো দ্বিগুণ হয়ে গেল, কারণ সে এখন হয়তো নিশানের কাছে যাবে। চুপচাপ সেভাবে বসে আছি বারান্দায়। এক বসে ঘন্টা কেটে গেল। হঠাৎ করে ত্রিধা ফিরে আসলো, হাতে একটা প্যাকেট নিয়ে। সে ফিরে এসে আমার হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলল, ঔষধগুলো কন্টিনিউ করবি আর একটু রেস্টে থাকবি। মনের ভিতরে যত রকমের কষ্ট ছিল সবটাই উধাও হয়ে গিয়েছে ত্রিধার এখনকার আচরণে। খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু না, আমি এখন নাচবো না। আমি সেদিনই নাচবো যেদিন ত্রিধাকে আমি পুরোপুরি পাবো। ঘরের মাঝে কয়েকটা দিন কেটে গেল।
পুরোপুরি বেড রেস্টে ছিলাম আমি। এই কয়েকটা দিন ত্রিধা আমার সাথে একদম খারাপ আচরণ করেনি, আমার কেয়ার করেছে সব সময়। আজ একটু সুস্থতা অনুভব করছি, বিছানা ছেড়ে উঠে রুমের মাঝে হাঁটাচলা করছি। তখনই ত্রিধা এসে বলে, এই বাজারে যেতে পারবি? আসলে এই কয়েকদিন তো বাইরের খাবার খেয়েছিস। আজ যদি পারিস একটু বাজার করে আন, আমি রান্না করব। বাইরের খাবার আমার আর মুখে উঠছে না। আচ্ছা। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে বাজারে চলে গেলাম। মনটা আজ সেই রকমের ফুরফুরা, কারণ ত্রিধার মাঝে অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমি। সে হয়তো ধীরে ধীরে আমার মায়ায় পড়ছে। আর তাছাড়া সে আজ রান্না করবে নিজের হাতে। এই ফার্স্ট আজকেই হয়তো তার হাতে রান্না খাবো আমি। দুহাত ভরে বাজার করে বাসায় নিয়ে গেলাম। সে নিজের হাতে আজ রান্না করেছে। খাবারের টেবিলে বসে আছি, সে নিজের হাতে আমার প্লেটে খাবার তুলে দিল। আমি খুশিতে সবটাই গপ গপ করে খেয়ে ফেললাম। রাতের বেলায় খেয়ে দিয়ে সোফায় শুয়ে আছি, কারণ এতদিন অসুস্থ থাকায় খাটে শোয়ার অনুমতি ছিল। এখন তো সুস্থ, আজ থেকে আবারও সেই সোফায় বা ফ্লোরে বিছানা করে ঘুমোতে হবে। কিন্তু সে রুমে আসতেই আমাকে অবাক করে দিল। এই তুই সোফায় কি করছিস? খাটে এসে ঘুমা। ত্রিধার কথা শুনে এক লাফ দিয়ে খাটে চলে গেলাম। সে আমার লাফিয়ে যাওয়া দেখে মুচকে একটা হাসি দিয়ে আমার পাশে এসে শুয়ে পড়ল। ভিতরে এতটা খুশির জোয়ার বইছে যে রাত বাজে 3টা, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমি ত্রিধার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছি। তবে ত্রিধা সেই বহুকাল আগেই ঘুমিয়ে গেছে। ত্রিধার সেই ঘুমন্ত চেহারাটা বরাবরের মতোই আমার ভিতরটাকে নাড়িয়ে দেয়। কিন্তু আজ কেন জানি ইচ্ছে করছে ত্রিধার গালে কপালে আলতো করে কয়েকটা চুমু দিতে, কিন্তু সাহস করতে পারছি না। যদি আবার খারাপ কিছু ঘটে। পরক্ষণে মনে হলো সে তো বহুকাল আগেই ঘুমিয়ে গেছে, চুমু খেলে হয়তো সে টেরই পাবে না। ভাবনাটাকে বাস্তবে রূপ দিলাম। ত্রিধার গালের কাছে ঠোঁট নিয়ে গিয়ে আলতো করে একটা চুমু বসিয়ে দিলাম। আর তৎক্ষণাৎ সে খাট থেকে উঠে বসে গেল। আর এক হাত নিচের দিকে এগিয়ে নিয়ে গিয়ে ঘরে পরনের যেই জুতা জোড়া আছে সেটা উঠিয়ে নিয়ে আমার গালের মধ্যে মেরে দিল। আমি থতমত খেয়ে গেলাম। আমি জানতাম তুই এমনটাই করবি, তাই তোর জন্য জুতোর বাড়িটাই প্রাপ্য। সত্যি তুই নিচু মনের একজন মানুষ। প্লিজ, আপনি ভুল বুঝিয়েন না আমার। আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তোর মতন আমিও নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এই জুতোর বাড়িগুলো দিয়েছি। তবে দোষ তোর নেই, দোষটা আমারই, যে তোর মতন ছোট লোককে এতদিন আমি সহ্য করেছি। কিন্তু এখন আর না, আর এক মুহূর্তের জন্য তোকে আমি সহ্য করব না। দিদা বালিশ উল্টিয়ে সেটার ভিতর থেকে একটা খাম আকাশকে ধরিয়ে দেয়। নে, এই খামটা খোল। ত্রিধার কথা মতন খামটা হাতে নিয়ে খুললাম। পরে সেই খামের ভিতরে থাকা কাগজটার দিকে নজর পড়তেই আমার সমস্ত শরীর কাঁপা দিয়ে উঠল, কারণ খামটার ভিতরে রয়েছে ডিভোর্স লেটার। ত্রিধার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে কোনো লাভ নেই, কারণ তোর মতন ছোট লোকের সাথে আমি কোনোদিনও সংসার করব না। আর সেখানে আমার তো একজন ভালোবাসার মানুষ রয়েছে, তাকে ছেড়ে তোর সাথে ভুলেও না। কিন্তু এতদিন ভালো ব্যবহারের কারণ হচ্ছে সেদিন তোর জন্য ঔষধ আনতে গিয়ে নিশানের সাথে পাকাপোক্ত কথা বলে এসেছিলাম যে তোর সাথে আমি আর বেশি দিন সংসার জীবনে থাকবো না। তুই একটু সুস্থ হলেই তোকে ডিভোর্স দিয়ে চলে যাব আমি, কারণ সেদিন তুই তোর গৃহিণীর সম্মান রক্ষা করতে গিয়ে মার খেয়েছিস, যেটার জন্য আমার নিজের ভেতরে অনুশোচনা হয়েছে। তাই এতদিন ভালো ব্যবহার করেছি তোর সাথে। তবে এখন তোকে ছাড়ার সময় চলে এসছে, এবার চললাম সবকিছু গোছাতে হবে। দিদা খাট থেকে উঠে যায়। ত্রিধা প্লিজ, এমনটা করিও না। তোমায় আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমার এই কয়দিনের ভালো ব্যবহারে আরো দুর্বল হয়ে পড়েছি তোমার উপরে। আমার তোমাকে চাই ত্রিধা, প্লিজ তুমি আমায় ছেড়ে নিশানের কাছে যেও না। এই ছোট লোক, একদম আটকাতে আসবি না আমাকে। কোন সাহসে আমায় ফোর্স করিস থাকার জন্য? তোর মাঝে এমন কি আছে যেটার জন্য তোর কাছে থাকবো আমি? কি আছে? হ্যাঁ, না আছে অঢেল সম্পত্তি, না আছে আমার চাহিদা পূরণ করার ক্ষমতা। পুরোপুরি অস্তিত্বহীন মানুষ তুই। ত্রিধা, যেটুকুই আছে তুমি ছেড়ে গেলে সেটুকুই মুছে যাবে। ত্রিধার, তোমার পায়ে ধরছি, প্লিজ আমায় ছেড়ো না। আকাশও খাট ছেড়ে উঠে তিতার পায়ে ধরে বসে তার ভালোবাসা টিকাতে, কিন্তু তিতার তাতেও মন গলে না। সে আরও চটে যায় আকাশের উপরে। দেখ, বাড়াবাড়ি করিস না, কিন্তু আমার কিন্তু চরম পর্যায়ে রাগ উঠছে। এখন কিন্তু জুতো দিয়ে মেরে তোর গালের সব কয়টা দাঁত আমি ফেলে দিব। ত্রিধা, তুমি যদি তা করে শান্তি পাও তাহলে তুমি তাই করো। তবুও আমার তোমাকে লাগবে। আমি তোমার জন্য সব রকম কষ্ট স্বীকার করতে রাজি। আমি তোমার চাহিদা পূরণ করার জন্য আরো দ্বিগুণ মেহনত করব। দরকার হলে তাও এভাবে মাঝপথে আমাকে সাগরে ভাসিয়ে দিও না।